সুপ্রিয় ছাত্রছাত্রী, দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগতম। আজ আমি তোমাদের প্রথম বর্ষের প্রথম পত্রের বিস্তার পরিমাপ চতুর্থ অধ্যায়ের বিস্তার পরিমাপ চ্যাপ্টারটি তোমাদের পড়াবো। বিস্তার পরিমাপ কি? বিস্তার পরিমাপ হচ্ছে কোনো নিবেশনের মধ্যক মান থেকে অন্য অন্য মানগুলির বিস্তৃতি পরিমাপ করার নামই হচ্ছে বিস্তার পরিমাপ। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে বিস্তার পরিমাপ দুই প্রকার, একটা হচ্ছে পরম বিস্তার পরিমাপ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ। সাধারণত গড় থেকে যে বিস্তার পরিমাপ নির্ণয় করা হয় তাকে বলা হয় পরম বিস্তার পরিমাপ, আর অনুমিত গড় থেকে যে বিস্তার পরিমাপ নির্ণয় করা যায় তাকে বলা হয় আপেক্ষিক বিস্তার পরিমাপ। সুপ্রিয় ছাত্রছাত্রী, পরম বিস্তার পরিমাপ আবার চার প্রকার। এক নম্বর হচ্ছে পরিসর, 2 নম্বর পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান ও চতুর্থক ব্যবধান। পরিসর কাকে বলে? পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান xn মাইনাস x1। কোনো তথ্যরাশির সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান বিয়োগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় পরিসর। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা পরিসর বলতে বুঝলাম যে কোনো তথ্যরাশির সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মানের বিয়োগফলকে পরিসর বলে। আমরা পরিমিত ব্যবধান, সুপ্রিয় ছাত্রছাত্রী, এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর সূত্র আমরা লিখতে পারি সামেশন x² ভাগেন সামেশন x ভাগেন। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। অন্য একটি সূত্র এরকম লেখা যায় xi মাইনাস x বর্গ হোল স্কয়ার ভাগেন। অর্থাৎ পরিমিত ব্যবধান বলতে বোঝায় যে প্রত্যেকটি মান থেকে গড় বিয়োগ করে বিয়োগফলের বর্গের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় পরিমিত ব্যবধান। তাহলে পরম বিস্তার পরিমাপ rxn-1 আর পরিমিত ব্যবধান সামেশন x² ভাগেন সামেশন x হোল স্কয়ার, এই সূত্রের সাহায্যে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, এরপরে আসে চতুর্থক ব্যবধান। সেটাকে আমরা কিউডি দ্বারা প্রকাশ করা হয়। কিউডি মানে Q3 মাইনাস Q1 ভাগ 2। অর্থাৎ তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বিয়োগ করে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি চতুর্থক ব্যবধান আমরা নির্ণয় করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা কিভাবে পরিসর নির্ণয় করা যায় আমরা দেখি যে 5, 9, 10, 11, 12 এই মানগুলো দেওয়া আছে। এই মানগুলোর সবচেয়ে বড় মান xn এর মান হচ্ছে 12 এবং x1 এর মান হচ্ছে 5। পরিসর আর রেঞ্জ রেঞ্জ সমান 12 মাইনাস 5 সমান কত? 7। এইভাবে পরিসর নির্ণয় করা যায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখন যদি বলা হয় যে উপরোক্ত তথ্য রাশি থেকে তুমি কিভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করবা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করবা। অর্থাৎ আমরা লিখব যে x একটি চলক লিখব এবং x² একটি চলক লিখব এবং সিরিয়াল লিখব। সিরিয়াল বলতে আমার এখানে রাশি কয়টা আছে দেখো, 1, 2, 3, 4, 5টা। তাহলে 1, 2, 3, 4, 5টা রাশি আছে। তাহলে 5টা রাশি আমি মান বসাই দিতে পারি। প্রথম মান 5, 9, 10, 11, 12 মান বসাই দিলাম। এখন x² বলতে x এর মানগুলিকে প্রত্যেকটিকে বর্গ করব এবং বর্গ করে এখানে বসাই দিব। তাহলে 5 থাকলে 5 5 25, 9 থাকলে 9 নাম 81, 10 থাকলে 10 10 100, 11 থাকলে 121, 12 12 144। এই মানগুলো আমরা বের করতে পারি। তাহলে সিরিয়াল কয়টা আছে? 5টা। তাহলে n এর মান নিশ্চিত এটা 5। সামেশন x বলতে আমি এই মানগুলো যোগ করব। এই মানগুলো যোগ করে এটা অ্যাজাম্পশন মান, আমি যোগটা না করে দেখো অ্যাজাম্পশন মান ধরে নিলাম যেটা 100। এইটা আমি যোগ করে দেখলাম সামেশন x² এর মান যদি 512 হয় 512। সুপ্রিয় ছাত্রছাত্রী, এইবার আমরা কি করব যে পরিমিত
পরিমিত ব্যবধান এর সূত্র প্রয়োগ করব। সূত্র এসডি, এসডি বলতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেটা আসে সামেশন এক্স স্কোয়ার ভাগেন সামেশন এক্স ভাগেন। তার আগে তোমাদের একটু বলেনি যে আমরা যে ডাটাটা, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। যদি আমরা গ্রুপ ডাটার পরিমিত ব্যবধান নির্ণয় করি তাহলে ঠিক অন্য একটি সূত্র আসবে। সুপ্রিয় ছাত্রছাত্রী দেখো, সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে 512 আর এন এর মান 5। এখানে সামেশন এক্স স্কোয়ারের মান 100 আর এন এর মান 5। এভাবে এখানে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 512 5 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যে মানটা আসবে ধরে নিলাম সেই মানটা 98। আর এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটা যদি ক্যালকুলেশন করে 49 হয় আমরা 49 বসাবো। এটা আমি অ্যাজাম্পশন ক্যালকুলেশন করলাম না, না করে বসালাম। এই মানটা একটু রুট হবে। এইটা মনে করো যে এই মানটা যদি 36 আসে তাহলে ক্যালকুলেশন করলে 636, 636, তাহলে এখানে 6 পরিমিত ব্যবধান, এখানে আমরা 6 নির্ণয় করতে পারি। আমি কিছু কিছু মান অ্যাজাম্পশন দিয়েছি, অর্থাৎ 512 5 দিয়ে ভাগ আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, তাই আমি এটা দেখাতে পারছি না। তবে 512 5 দিয়ে ভাগ দিলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা বসাবো। 105 দিয়ে ভাগ করলে যে মানটা হয় সেই মানটা বসাবো, এখানে বিয়োগ করব এবং রুট করব। রুট করলে এর একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টকেই বলা হয় পরিমিত ব্যবধান। সুপ্রিয় ছাত্রছাত্রী, এরপরে পরিমিত ব্যবধানের পরে আমরা আসব যে কিভাবে কিউডি নির্ণয় করা যায়। কিউডি শব্দের অর্থ হচ্ছে কিউমিলেটিভ ডিভিয়েশন। কিউমিলেটিভ ডিভিয়েশন বলতে বোঝায় যে তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় কিউমিলেটিভ ডিভিয়েশন, অর্থাৎ চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হলে আমাকে প্রথমে Q1 নির্ণয় করতে হবে। অর্থাৎ Q1 নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে, কিভাবে Q1 নির্ণয় করব, তাহলে আমাদের টোটাল যে রাশি থাকবে সেটা নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সাজানোর পরে আমাদের ফর্মুলা অনুসারে আগাতে হবে। তাহলে Q1 নির্ণয় বলে আমরা এভাবে নির্ণয় লিখব এবং এখানে একটা সেমিকোলন চিহ্ন দিব। অর্থাৎ n/4, অর্থাৎ n এর মান কত? n এর মান এখানে আছে 5। 5 সমান যদি আমি 5 দিয়ে ভাগ 4, n এর মান আছে 5 আর 4 দিয়ে ভাগ করি তাহলে 1. মনে করো 25 রেজাল্টটা আসলো, এততম পদ। তাহলে আমরা লিখব যে 1তম পদ প্লাস 0.25 2তম পদ মাইনাস 1তম পদ। ঠিক এইভাবে সূত্র আমাদের আগায় যেতে হবে। অর্থাৎ কি করব দেখো, 1/4 এটা ফর্মুলা, n এর মানটা আমরা এখান থেকে বসাইছি 5 এ 4 দিয়ে ভাগ করেছি, ভাগ করার পরে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা। এখন দশমিকের আগে আছে 1, সেই জন্য 1তম পদ। আর দশমিকের পরে 1 এর পরে যে দশমিক চিহ্ন আসবে সেই দশমিকটা আমরা বসাবো এবং 1.25 এই মানটা যদি আমরা 2 এর ঘরে পড়ে যাই, দেখো 1 অতিক্রম করে যখন আমরা 2 এর ঘরে পড়বো, সুতরাং এটা 2 ঘর, সুতরাং 2তম পদ মাইনাস 1তম পদ। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে সিরিয়ালে দেখো 1তম পদের মান আমার আছে কত? 5, সেজন্য 5 আমরা বসাবো এবং 0.25 বসাবো। 2তম পদ আছে 9 বসাবো, মাইনাস 1তম পদের মান আছে 5 বসাবো। সুপ্রিয় ছাত্রছাত্রী দেখো এখানে সিরিয়ালে আসো, 1তম পদের মান 5, 2তম পদের মান 9, এভাবে বসালে আমরা মান পাবো 5 প্লাস 0.25 5, এটা 4 দিয়ে গুণ দিলে 4 আড়ায় 2 অর্থাৎ 7। Q1 এর মান আমরা এভাবে নির্ণয় করতে পারি, Q1 এর মান 7। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা প্রথম চতুর্থক নির্ণয় করে ফেললাম। প্রথম চতুর্থক নির্ণয় করার পরে আমাদের টার্গেট থাকবে যে তৃতীয় চতুর্থক নির্ণয়, কারণ কিউমিলেটিভ ডিভিয়েশন চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হলে আমরা জানি Q3 মাইনাস Q1 ভাগ 2 লাগবে। অর্থাৎ যদি সংজ্ঞাটা এরকম দেয় যে চতুর্থক ব্যবধান বলতে কি বুঝি, তাহলে আমরা লিখব তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক বিয়োগ করে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় চতুর্থক ব্যবধান। ইংরেজিতে একে বলে কিউমিলেটিভ ডিভিয়েশন। কিউমিলেটিভ ডিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে Q3 মাইনাস Q1 ভাগ 2। এখন Q3 যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের করতে হবে যে n/4 তম
3n/4 তম পদ। সুপ্রিয় ছাত্রছাত্রী 3n এর মান আছে 5, 4 তম পদ। তোমরা দেখো 3 4 3 5 15, 15 ভাগ দিলে 4, এইটা 4 দিয়ে ভাগ দিলে 3 4 12, আর মনে করো 3.5 তম পদ। এখন 15 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে যে রেজাল্ট আসবে সেটাই আমরা লিখব 3 তম পদ। তাহলে 3 তম পদকে আমরা যদি ভাঙি তাহলে 3 তম পদ অর্থাৎ দশমিকের আগে আছে 3, সেই জন্য আমরা 3 বসালাম, এবং দশমিক আছে 0.5 বসাই দিলাম। আর এই 3.5 3 অতিক্রম করে আমার 4 এ মান চলে আসলো, তাহলে আমরা লিখব 4 - 3, দশমিকের আগে আছে 3 তম পদ। তাহলে ক্যালকুলেশন করলে দেখো সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো 3 তম পদের মান আছে কত 10 এবং 4 তম পদের মান আছে কত 11। তাহলে আমরা 3 তম পদের মান ডাইরেক্ট 10 বসাই দিতে পারি, 0.5 আর 4 - 3, অর্থাৎ 4 তম পদের মান কত আছে, 4 তম পদের মান আছে 11 - 10। ক্যালকুলেশন করলে আমার মান আসে 10 + 0.5 আর 1, তাহলে 10.5 সমান কি 10.5। এইভাবে আমরা নির্ণয় করতে পারি তৃতীয় চতুর্থক। সুপ্রিয় ছাত্রছাত্রী, যখন আমরা প্রথম চতুর্থক নির্ণয় করব এবং তৃতীয় চতুর্থক নির্ণয় করব এবং এই মানটা যদি এখানে আমরা পুট করাতে পারি, যেমন দেখো Q3 - Q1, এই মানটা যদি মনে করো 10.5, এইটার মান কত আসছে 3.2 বা 5 যদি আসে 5 1/2, তাহলে এটা বিয়োগ করব, বিয়োগ করলে আমার আসে 5 5 কেটে গেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এর আগে পরম বিস্তার পরিমাপ শিখলাম, এবার আমরা আপেক্ষিক বিস্তার পরিমাপ শিখব। আপেক্ষিক বিস্তার পরিমাপ নির্ণয় করতে হলে সাধারণত 100 দিয়ে গুণ দিতে হয়। যেমন দেখো আমরা আগে শিখলাম পরিসর, এবার শিখব পরিসরাঙ্ক। পরিসরাঙ্ককে সিআর দ্বারা প্রকাশ করা যায়। সিআর অর্থাৎ কোফিশিয়েন্ট, ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে আমরা লিখব COEFFICIENT, কোফিশিয়েন্ট অফ রেঞ্জ। কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, এই কোফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করতে হলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সিআর সমান দুইটো সূত্র আছে। কখনো কখনো পরিসরাঙ্ক নির্ণয় করা যায় যদি কোনো তথ্যরাশির সবচেয়ে বড় মান এবং ছোট মান থাকে, সেখান থেকে পরিসরাঙ্ক নির্ণয় করা যায়। সেই সূত্র হচ্ছে xn - x1 xn + x1 গুণন 100। সুপ্রিয় ছাত্রছাত্রী, মনে করো যে তথ্যরাশি 1 5 9 10 11 12 এই মান দিয়ে আছে, তাহলে এখানে xn সবচেয়ে বড় মান হচ্ছে 12 এবং x1 এর মান হচ্ছে 1। তাহলে পরিসরাঙ্ক এখান থেকে আমরা নির্ণয় করতে পারি 12 - 1 আর 12 + 1 গুণন 100 সমান 1100 ভাগ হচ্ছে 13। এইটা মনে করো যে ভাগ দিয়ে 98% নির্ণয় করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে পরিসরাঙ্ক সবসময় পার্সেন্টেজ হবে। কেউ যদি পার্সেন্টেজ না দাও তাহলে পরিসরাঙ্ক নির্ণয় করা যায় না। সুপ্রিয় ছাত্রছাত্রী, পরিসরাঙ্ক তো আমরা কি করলাম, পরিসরাঙ্ক কিভাবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থাকে সেখান থেকে পরিসরাঙ্ক নির্ণয় করা শিখলাম। সুপ্রিয় ছাত্রছাত্রী, পরিসরাঙ্ক আমরা যদি এরকম ছোট মান এবং বড় মান না দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে পরিসরাঙ্ক নির্ণয় করব। অর্থাৎ গ্রুপ ডাটার ক্ষেত্রে 5 থেকে 9, 10 থেকে 5 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39 এরকম দেওয়া থাকে। তাহলে এর সূত্র হবে, সিআর এর সূত্র হবে ln - l1 ln + l1 গুণন 100। এখানে l1 এর মান অর্থাৎ লোয়ার লিমিট, এখান ভিতর সবচেয়ে ছোট মান কোনটা 5, সেজন্য আমরা 5 বসাবো। ln সবচেয়ে বড় মান কোনটা 39, সেজন্য 39 বসাবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, 39 - 5 39 + 5 গুণন 100।
এখানে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে 29, 5 বিয়োগ করলে 3, 34 গুণন 100 আর এটা 44। এটা যদি ভাগ দিই, এটা অ্যাজাম্পশন মান, মনে করো যে এটা 22%। এই পার্সেন্টেজ না দিলে পরিসর অঙ্কের 1 নাম্বার তোমাদের পরীক্ষায় কেটে নেবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা পরিসর অঙ্ক শিখলাম, এবার আমরা শিখব কিভাবে বিভেদাঙ্ক নির্ণয় করা যায়। বিভেদাঙ্ক বিভেদাঙ্ক এর ইংরেজি কোফিশিয়েন্ট, এটার নাম বিভেদাঙ্ক অর্থাৎ সিভি, কোফিশিয়েন্ট অফ COEFFICIENT, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, VARIATION, ভেরিয়েশন, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। এখন এইটা সূত্র হচ্ছে আমাদের লাগবে SD ভাগ x বার গুণন 100, অর্থাৎ কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা লাগবে এবং গড় বের করা লাগবে। তাকে 100 দ্বারা গুণ করলেই আমরা কি পাবো, যে বিভেদাঙ্ক পাবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, SD কিভাবে পাবো, এর আগে আমরা SD নির্ণয় করেছি, অর্থাৎ সামেশন x² ভাগ n সামেশন x ভাগ n হোল স্কোয়ার। এইভাবে এই সূত্রের সাহায্যে আমরা এটা বের করে নিয়ে আসবো। মনে করো এই সূত্র ইনপুট করলে আমাদের রেজাল্ট যদি মনে করো 6 আসে, তাহলে 6 x বার বলতে সামেশন x ভাগ n, কোনো তথ্য রাশি যতগুলো মান থাকবে তাদের সমষ্টিকে তত দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে সেই মানকে বলা হয় গড়। মনে করো 1, 2, 3 তিনটা মান আছে, তাহলে আমরা কি করব, 1 + 2 + 3 ভাগ 3, তাহলে 6 ভাগ 3 কাটাকাটি করলে 2। সুতরাং এখানে আমরা যদি পুট করি 6 গুণন 100 এবং x বর্গের মান আছে কত, 2, অর্থাৎ x বর্গের মানটা সাধারণত এখানে অ্যাজাম্পশন মান একটু বড় হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, মানটা যদি মনে করো যে 40 আসে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে রেজাল্টটা যদি মনে করো 45 আসে, 45% এর কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের রেজাল্ট। সুপ্রিয় ছাত্রছাত্রী, যে আমরা এ যাবৎ পর্যন্ত যত ডাটা দিয়ে অঙ্ক করলাম, এই অঙ্কগুলো আনগ্রুপ ডাটা। তোমাদের বারবার বলেছি ডাটা মূলত 2 প্রকার। তুমি কোড ডাটার অঙ্ক করছো, তোমাকে প্রথমে নিশ্চিত হতে হবে যে আমি গ্রুপ ডাটার অঙ্ক করছি না আনগ্রুপ ডাটার অঙ্ক করেছি। গ্রুপ ডাটার অঙ্ক করতে হলে গ্রুপ ডাটার সবসময় সূত্র দেখো, গড়ের সূত্র x বার = সামেশন fx ভাগ n। দেখো এখানে f চলে আসছে, অর্থাৎ গ্রুপ ডাটাতে সবসময় f কথাটা থাকবে। আর যদি তুমি আনগ্রুপ ডাটার অঙ্ক করো তাহলে সামেশন x বার = সামেশন x ভাগ n। এটা গ্রুপ এবং আনগ্রুপের মধ্যে পার্থক্য। যদি মনে করো যে পরিমিত ব্যবধান নির্ণয় করছো, তাহলে পরিমিত ব্যবধানের সূত্র SD √, দেখো সামেশন fx² ভাগ n সামেশন fx ভাগ n হোল স্কয়ার। এখানে তোমরা খেয়াল করেছো যে এখানে f আছে, কিন্তু যদি আনগ্রুপের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করো তাহলে সূত্রটা কি হবে, সামেশন x² ভাগ n সামেশন x ভাগ n। এখানে কি, অর্থাৎ f নাই, অর্থাৎ গণসংখ্যা নাই। তাহলে এখন তুমি যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পরে যদি মনে করো কিউমুলেটিভ ডিভিয়েশন বের করো, অর্থাৎ QD বের করো, তাহলে এখানেও Q3 - Q1 ভাগ 2, এখানেও QD যদি বের করো অর্থাৎ চতুর্থ ব্যবধান যদি বের করো তাহলেও Q3 - Q1 ভাগ 2, একই সূত্র। কিন্তু এই Q3 যখন তুমি বের করবা তখন তোমাকে নিশ্চিত হতে হবে n/4, অর্থাৎ এই nটা কিন্তু ওই সিরিয়ালের n না, অর্থাৎ টোটাল গণসংখ্যার সমষ্টি হচ্ছে n। আর আনগ্রুপের হবে কতটা গণসংখ্যা আছে সেই গণসংখ্যা, আনগ্রুপের সাথে গণসংখ্যার কোনো সম্পর্ক নাই, কিন্তু গ্রুপের ক্ষেত্রে সবসময় গণসংখ্যার সম্পর্কিত আছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই জন্যেই তোমরা যখন অঙ্ক করবা তখন তোমার প্রশ্ন দেখেই তুমি বুঝে নিতে হবে যে তুমি গ্রুপ ডাটার অঙ্ক করছো না আনগ্রুপ ডাটার অঙ্ক করছো। সুপ্রিয় ছাত্রছাত্রী, চতুর্থ অধ্যায় আমরা বিস্তার পরিমাপের অনেকগুলো
অঙ্ক এবং থিওরি করলাম। তোমরা এই থিওরিগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করো এবং চতুর্থ ব্যবধান আর অঙ্কগুলো করবা এবং প্রতিনিয়ত দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসের সমস্ত ক্লাসগুলো করবা। তোমাদের যদি প্রতিনিয়ত ক্লাস করো আমি আশা করি তোমাদের অসুবিধা হবে না এবং স্কিল ডেভেলপমেন্ট হবে। আর এই করোনা প্রাদুর্ভাবে সারা বিশ্বে যখন শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর অবস্থা, সেই অবস্থায় দৌলতপুর কলেজ প্রতিনিয়ত অনলাইন ক্লাস নিচ্ছে। তোমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস করবা, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। আর এর সাথে সাথে স্যারেরা যে সকল সৃজনশীল প্রশ্ন ডেভেলপমেন্ট করছে তার সাথে সাথে তোমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার পিছনের দিকে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমরা পড়বা এবং তোমরা যেগুলো পারছো না সেগুলো লাল কলম দিয়ে দাগ দিয়ে রাখবা এবং আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো সমাধান করে নিবা। পরিশেষে তোমাদের সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে দৌলতপুর অনলাইন ক্লাস আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।